আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুরশেদ আলম স্যার তোমাদের সাথে আছি। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমাদের নবম ও দশম শ্রেণীর প্রথম অধ্যায় হচ্ছে বাস্তব সংখ্যা। এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারে যদি তুমি দুর্বল হও তাহলে কিন্তু গণিত নিয়ে তোমাকে সারা জীবন আক্ষেপ করতে হবে। আজকে আমরা এই চ্যাপ্টারটা খুবই ভালো করে ইনশাল্লাহ যতটুকু পারি আমরা আলোচনা করব। ভালো করে বোঝার জন্য তোমাদেরকে কিন্তু সম্পূর্ণ ক্লাসটা আমার সাথে থাকতে হবে। যদি তোমরা সম্পূর্ণ ক্লাসটা না থাকো আমার সাথে, তাহলে কিন্তু তোমরা ভালোভাবে বুঝবে না। যেহেতু এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, আর এই চ্যাপ্টারে যদি তোমার দুর্বলতা থাকে তাহলে কিন্তু সারা জীবন তোমাকে এটা নিয়ে ভুগতে হবে। এই জন্যই আশা করব সম্পূর্ণ ক্লাসটা তোমরা আমার সাথেই থাকবা। আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে বাস্তব সংখ্যা। আমাদের চ্যাপ্টার আজকে বাস্তব সংখ্যা। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে বাস্তব সংখ্যা আসলে কি। তোমাদের মনে যত ধরনের সংখ্যা আসে, যেমন মনে করো 1 আসলো, 2 আসলো, -2 আসলো, -3 আসলো, 1.5 আসলো, কারো √2 আসবে, এই ধরনের যত ধরনের সংখ্যা তোমার মনে আসে সবগুলা সংখ্যাকে একত্রে বাস্তব সংখ্যা বলা হয়। যত ধরনের সংখ্যা তোমার মনে আসতে পারে, সেটা দশমিক আসতে পারে, বর্গমূল সহ আসতে পারে, মাইনাসের আসতে পারে, প্লাসের আসতে পারে, ভগ্নাংশ আসতে পারে, যত ধরনের সংখ্যা তোমার মনে আসে সবগুলাকে একত্রে বাস্তব সংখ্যা বলা হয়। এই বাস্তব সংখ্যাগুলোকে দেখো, এখানে আমরা কি লিখছি, 1, 2 পজিটিভ সংখ্যা, আবার মাইনাস, আবার নেগেটিভ সংখ্যা, দশমিক সংখ্যা, বর্গমূল সহ সংখ্যা, আবার সাধারণ ভগ্নাংশ, এই ধরনের বিভিন্ন সংখ্যা কিন্তু আসতে পারে। এই সংখ্যাগুলোকেই আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, যেমন মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, এই ধরনের বিভিন্ন নাম তোমরা শুনে থাকবে। এই বাস্তব সংখ্যাকেই যেহেতু অনেক সকল সংখ্যা একত্রে বাস্তব সংখ্যা, এই জন্য এই সংখ্যাগুলোকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। যেমন মনে করো তোমরা কিন্তু সকলে একত্রে, তোমার ক্লাসে যত স্টুডেন্ট আছো তোমরা সকলে একত্রে কি শিক্ষার্থী, কিন্তু তোমাদের মধ্যে কিন্তু আবার কেউ আছে রহিমা, কেউ আছে রহিম, কেউ আছে করিম, এরকম যদু, মধু, এরকম বিভিন্ন নামের হইতে পারে, কিন্তু সকলের একত্রে নাম হচ্ছে কিন্তু স্টুডেন্ট বা শিক্ষার্থী। এদেরকে আবার আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে, যদু, মধু, এরকম বিভিন্ন নামে। এরকম এই সকল সংখ্যাকে একত্রে বলা হবে বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যাকে আবার বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, এরকম বিভিন্ন নামে অভিহিত করা হয়েছে। আজকে ইনশাল্লাহ আমরা সকল সংখ্যাগুলো খুব ভালোভাবে বুঝে নিব, যাতে আমাদের এই চ্যাপ্টারে আর কোনো দুর্বলতা না থাকে। আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটা আজকে আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা আজকে একবারে রুট লেভেল থেকে, তোমাদের প্রাইমারি লেভেল থেকে আমরা আজকে শুরু করব। প্রাইমারি লেভেলে আমরা কিন্তু প্রথমেই যে সব সংখ্যার সাথে পরিচিত হয়েছিলাম, অবশ্যই তোমাদের খেয়াল আছে, সেই সংখ্যাগুলো কী ছিল, 1, 2, 3, 4, 5, 6, 7, এই সংখ্যাগুলো কিন্তু আমরা প্রাইমারি লেভেলে শিখেছিলাম। জীবনের প্রথমে আমরা যে সংখ্যাগুলো শিখেছিলাম, এই সংখ্যাগুলো হচ্ছে এই সংখ্যাগুলো 1, 2, 3, 1, 2, 4, 1, 2, 3, 4, 5, 6, 7, এই সংখ্যাগুলো কিন্তু আমরা জীবনের প্রথমে শিখেছিলাম। স্বাভাবিকভাবে আমরা এই সংখ্যাগুলো শিখেছিলাম, এজন্য এই সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। যে সংখ্যাগুলো আমরা স্বাভাবিকভাবেই জীবনের প্রথমে শিখেছিলাম, ন্যাচারালি আমরা শিখেছিলাম, এই সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। এই সংখ্যাগুলোই হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। তাহলে অবশ্যই স্বাভাবিক সংখ্যা চিনে গেছো। আমরা যে সংখ্যাগুলো জীবনের প্রথমে শিখেছিলাম, যে সকল গণনাকারী সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। 1, 2, 3, 4, 5, 6, 7, এভাবে অসংখ্য আমরা স্বাভাবিক সংখ্যা শিখেছি। স্বাভাবিক সংখ্যা তাহলে শেষ কোথায়? কেউ যদি বলো যে স্বাভাবিক সংখ্যার সর্বশেষ হচ্ছে 100, তা কিন্তু না। 100-র পরেও কিন্তু 101, 102, 103, কেউ বলবে 1000, 1000-এর পরেও কিন্তু সংখ্যা রয়ে গেছে 1001, 1002, 1003, এভাবে তুমি কিয়ামত পর্যন্ত যাইতে পারবা, সংখ্যার শেষ হবে না। তাহলে এই সবগুলা সংখ্যাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আশা করি তোমরা স্বাভাবিক সংখ্যা ভালো করে বুঝতে পারছো। এবার আমরা আসি, দেখো এই সংখ্যাগুলোকে কিন্তু আবার মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যায় ভাগ করা হয়েছে। এই ধনাত্মক সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যায় ভাগ করা হয়েছে। যে সংখ্যার 1 এবং ওই সংখ্যা ব্যতীত আর অন্য কোনো গুণনীয়ক নাই, ওই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। যে সংখ্যার 1
এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা তার গুণনীয়ক নয়, ওই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন দেখো 2, 2-এর 2 এবং 1, 2-এর মধ্যে যায়, 2-এর মধ্যে 1 গুণ 2, 1 এবং 2 ছাড়া 2কে আর কোনো সংখ্যা 2 দ্বারা বিভাজ্য নয়, এই জন্য 2 হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন 3 দেখো, 3-এর মধ্যে 1 যাবে, মানে 3-এর 1 এবং 3 ছাড়া আর অন্য কোনো গুণনীয়ক নাই, এই জন্য 3 হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন দেখো 4-এর মধ্যে কিন্তু 1 গুণ 2, আবার আমরা কিন্তু 2 গুণ 2, এই যে দেখো এখানে 1 আছে 2 আছে, আবার 4ও কিন্তু আছে, 1 গুণ 4 আমরা কিন্তু এটাও লিখতে পারি। তাহলে 1 আছে 2 আছে 4 আছে, 4-এর কিন্তু দেখো 1 আছে 2 আছে 4 আছে, তাহলে 4-এর কিন্তু 1 এবং 4 ব্যতীত আরও গুণনীয়ক আছে, তার মানে 4 মৌলিক সংখ্যা নয়। যে সকল সংখ্যা মৌলিক সংখ্যা নয় ওই সকল সংখ্যাই হচ্ছে যৌগিক সংখ্যা। আশা করি তোমরা এগুলা খুব ভালোভাবেই বুঝতে পারছো। মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা এগুলা তোমরা অন্য ক্লাসে পড়ে আসছো, এগুলো তোমরা মোটামুটি ভালোই বুঝো। আমরা কিন্তু এই সংখ্যাগুলোকে আবার জোড় বেজোড় হিসেবেও আলাদা করতে পারি। যেমন দেখো 2 জোড় সংখ্যা, এগুলো আমরা জানি। 4 জোড় সংখ্যা, 6 জোড় সংখ্যা, আবার আমরা 8 লিখতে পারি, 8 জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা কোনগুলা আর বিজোড় সংখ্যা কোনগুলা? যেই সংখ্যা 2 দ্বারা ভাগ করলে যে সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য হবে ওই সংখ্যাগুলাই হচ্ছে জোড় সংখ্যা, আর যেই সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে না ওইগুলাই হচ্ছে বিজোড় সংখ্যা। এগুলা তোমরা জানো। তারপর আমি একবারে প্রাইমারি লেভেল থেকে আলোচনা করতেছি যাতে তোমাদের কাছে সব বিষয়গুলা ক্লিয়ার হয়ে যায়। তাহলে 2 দ্বারা বিভাজ্য এটা জোড় সংখ্যা, 3 2 দ্বারা বিভাজ্য নয় তাহলে এটা বিজোড় সংখ্যা, 4 2 দ্বারা বিভাজ্য এটা জোড় সংখ্যা, 5 2 দ্বারা বিভাজ্য নয় এটা বিজোড় সংখ্যা। আমরা জোড় বেজোড় চিনলাম। আর গণনাকারী সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আমরা তাও জানলাম। মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা কি আমরা তাও চিনলাম। দেখো এবার আমরা চিনব ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা কি? যদি কোনো সংখ্যার সামনে প্লাস অথবা মাইনাস কোনো কিছুই না থাকে সেইটা ধনাত্মক সংখ্যা, আর আবার প্লাস চিহ্ন থাকতেও পারে। যদি কোনো চিহ্নই না থাকে ধরে নিতে হবে সেইটা ধনাত্মক সংখ্যা, আবার প্লাস চিহ্ন থাকতেও পারে। আর ঋণাত্মক সংখ্যার সামনে অবশ্যই কি থাকবে? মাইনাস থাকবে। যেমন মনে করো -2 5, দেখো এটার সামনে কিন্তু মাইনাস আছে, এটা হচ্ছে একটা ঋণাত্মক সংখ্যা, এটার সামনে কোনো চিহ্ন নাই তার মানে এটা ধনাত্মক সংখ্যা। আবার এটার সামনে প্লাস চিহ্নও থাকতে পারে, এইটাও ধনাত্মক সংখ্যা। আবার 1.2 1.5, দেখো এটার সামনে কোনো চিহ্ন নাই, এটা ধনাত্মক সংখ্যা, এটার সামনে মাইনাস চিহ্ন আছে তার মানে এটা ঋণাত্মক সংখ্যা। সংখ্যা যেই কোনো কিছু হইতে পারে, সেটা দশমিক হইতে পারে, ভগ্নাংশ হইতে পারে। যদি সেইটার সামনে প্লাস চিহ্ন থাকে বা কিছুই না থাকে তাহলে সেটা হবে ধনাত্মক সংখ্যা। আর যদি ঋণাত্মক সংখ্যা হয় অবশ্যই মাইনাস চিহ্নটা থাকবে। তাহলে আমরা ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা ও সংক্ষেপে আমরা শিখে নিলাম। এবার আমরা পূর্ণ সংখ্যা চিনব। দেখো এই পূর্ণ সংখ্যা কিন্তু খুব ভালো করে তোমাদের মনে রাখতে হবে, যেহেতু সেটের চ্যাপ্টারে এই পূর্ণ সংখ্যা না জানলে তোমরা অনেক সমস্যাই সমাধান করতে পারবে না। পূর্ণ সংখ্যা কি? দেখো শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যা, সেইখানে কিন্তু অবশ্যই ভগ্নাংশ থাকতে পারবে না, সেইটা দশমিক ভগ্নাংশ হোক আর সাধারণ ভগ্নাংশ হোক, ভগ্নাংশ থাকতে পারবে না। শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা, তবে অখণ্ড সংখ্যা হইতে হবে, সেইটাই হচ্ছে পূর্ণ সংখ্যা। যেমন মনে করো এরকম অনেক কিছু লেখা যায়, -5 -4 -3 -2 -1 0 1 2 3 4। এই যে দেখো এইখানে কিন্তু এদিকে কিন্তু মাইনাসের আরও অনেক সংখ্যা আছে। মাইনাসের অগণিত পূর্ণ সংখ্যা হইতে হবে -5 -4 -3 -2 -1 0 1 2 3 4। এভাবে সকল অখণ্ড সংখ্যাই হচ্ছে কি? পূর্ণ সংখ্যা, তবে এইখানে শূন্য সহ। এবার দেখো এই শূন্য সহ এই যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে 1 2 3, আমরা একটু আগেই আমরা পড়ে আসছি 1 2 3 4 5 6 7, এইভাবে আমরা যতই যাইতে থাকবো এই অখণ্ড সংখ্যাগুলোই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যা যদি শূন্য সহ হয় তাহলে এই সংখ্যাটাকে বলা হয় অঋণাত্মক সংখ্যা। দেখো এই সংখ্যাগুলা যদি স্বাভাবিক সংখ্যাগুলা যদি শূন্য সহ হয় তাহলে এই সংখ্যাগুলাকে বলা হবে অঋণাত্মক সংখ্যা। আর -1 -2 -3 -4 -5 এই সংখ্যাগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। আশা করি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারছো। তাহলে এইগুলো হচ্ছে আমাদের সকল অঋণাত্মক সংখ্যা এবং সকল ঋণাত্মক সংখ্যা, সেটা অবশ্যই কি হইতে হবে? অখণ্ড সংখ্যা।
হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার সেটকে কী দ্বারা প্রকাশ করা হয় আমরা জানি, জের দ্বারা পূর্ণ সংখ্যার সেটকে প্রকাশ করা হয়। -5, -4, -3, -2, -1, 0, 1, 2, 3 এইভাবে কিন্তু আমরা লিখতে পারবো। এই পূর্ণ সংখ্যার সেটকে আমরা জের দ্বারা প্রকাশ করতে পারবো। আশা করি তোমরা পূর্ণ সংখ্যাও ভালো করে চিনে ফেলছো। এবার আমরা চলে যাব ভগ্নাংশ। এবার দেখো ভগ্নাংশ কিন্তু তোমরা চিনো। সাধারণত আমরা দুই ধরনের ভগ্নাংশের সাথে পরিচিত, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, আরেকটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। যেমন সাধারণ ভগ্নাংশ আমরা যদি লিখি 2/3, 3/2, আর ভগ্নাংশ যদি আমরা লিখি 1.5, 2.6 এরকম, এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, এগুলো হচ্ছে সাধারণ ভগ্নাংশ, আর এইগুলো হচ্ছে দশমিক ভগ্নাংশ। দেখো সাধারণ ভগ্নাংশ এটা যদি হয়, এই যে এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, আবার তিন ধরনের হয় তোমরা জানো, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। যেমন এটা দেখো লব ছোট হর বড়, তার মানে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এটার লব বড় হর ছোট, তাহলে মানে ছোট সংখ্যার উপরে বড় সংখ্যা, ছোটোর উপরে বড় উঠছে, তাহলে কাজটা কিন্তু প্রকৃত হয় নাই, অপকৃত হয়ে গেছে কাজটা, তার মানে এটা হচ্ছে একটা অপকৃত ভগ্নাংশ। দেখো বড়ের উপরে ছোট আছে, তাহলে কাজটা কিন্তু প্রকৃত হয়েছে, তার মানে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর এটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ। অপকৃত ভগ্নাংশকে আমরা আবার মিশ্র ভগ্নাংশে লিখতে পারি প্রকৃত অংশ সহকারে। যেমন এটা আমরা কিন্তু এটাকে এইভাবে লিখতে পারি, এটা হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ অপকৃত ভগ্নাংশেরই একটি রূপ হচ্ছে মিশ্র ভগ্নাংশ, এগুলো তোমরা অবশ্যই জানো। এবার দেখো 1.5 এটা হচ্ছে একটা দশমিক ভগ্নাংশ, 2.6 এটা হচ্ছে একটা দশমিক ভগ্নাংশ। আবার আমরা কিন্তু যদি এরকম একটা দশমিক ভগ্নাংশ লিখি 1.3222222 এইভাবে যদি আসতে থাকে, যদি একই রকম চলতে থাকে, এখন এই ধরনের ভগ্নাংশ কখন আসে? যেমন আমরা নিলাম 8/3, তাহলে দেখো তো এটাকে যদি আমরা 8/3 একটা ভগ্নাংশ নিই, এবার 8কে যদি আমরা 3 দ্বারা ভাগ দিই তাহলে কি আসে দেখো, 3 দুগুণে 6 থাকে কত 2, দশমিক দিয়ে 0 আনলাম। আবার 318 দশমিক আছে, এখানে 2 থাকে, দশমিক আছে 0 দিলাম। 318 থাকে কত 2, দশমিক আছে 0 দিলাম। 318 2 দশমিক আছে 0 দিলাম। 318 এইভাবে কিন্তু থাকে 2, এইভাবে কিন্তু এটা অনবরত চলতেই থাকবে। এই ধরনের যেই ভগ্নাংশগুলো আছে, এই ভগ্নাংশগুলোকে যদি একই ডিজিট, একই অঙ্ক যদি বারবার আসতে থাকে, এই ধরনের সংখ্যাগুলোকে প্রকাশ করার একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটাকে বলা হয় আবৃত দশমিক ভগ্নাংশ। যেমন দেখো এটা 6 অগণিত, এইভাবে 6 আসতেই থাকবে কিয়ামত পর্যন্ত। এই সংখ্যাটাকে আমরা আবৃত দশমিক ভগ্নাংশে লিখতে পারবো। সেইটা কিভাবে দেখো, 2 পয়েন্ট, যে অঙ্কগুলা বারবার আসতে থাকবে, ওই অঙ্কের উপরে একটা পৌনঃপুনিক চিহ্ন দিয়ে এটাকে আবৃত করা হয়। এই যে 6 চলতেছে, এটাকে আমরা আবৃত করে ফেললাম, এইটা হচ্ছে আমাদের পৌনঃপুনিক ভগ্নাংশ। তাহলে এটা কিন্তু আমাদের একটা পৌনঃপুনিক ভগ্নাংশ। এখন যদি এরকম একটা ভগ্নাংশ আসে, মনে করো 2.67356 এরকমভাবে চলতে থাকে, দেখো এই ভগ্নাংশটাকে কিন্তু আমরা এখন আর পৌনঃপুনিক দিয়ে একই ডিজিট বারবার আসে নাই, 6735689 এরকম ভিন্ন ভিন্ন অঙ্ক আসতেছে। এই সংখ্যাটাকে কিন্তু আমরা এখন আর পৌনঃপুনিক দিয়ে লিখতে পারি না। তাহলে এইটাও কিন্তু একটা দশমিক ভগ্নাংশ, এইটাও একটা দশমিক ভগ্নাংশ, তবে এটাকে আবৃত করা যাবে, এটাকে আবৃত করা যাবে না। অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ, এটাও একটা দশমিক ভগ্নাংশ, তবে এটা হচ্ছে অসীম অনাবৃত ভগ্নাংশ। এই যে আমরা এই ভগ্নাংশটা একটা সাধারণ ভগ্নাংশ থেকে নিয়ে আসলাম, যেমন 8/3 থেকে নিয়ে আসলাম আমরা, এটাকে কিন্তু এরকম কোনো ভগ্নাংশে প্রকাশ করা যাবে না। এইটার ডিজিটগুলো যেহেতু ভিন্ন ভিন্ন, এই জাতীয় কোনো দশমিক ভগ্নাংশকে এরকম সাধারণ ভগ্নাংশে কখনোই পরিণত করা যাবে না, এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। এই ভগ্নাংশটাকে, যে সকল ভগ্নাংশকে পৌনঃপুনিক দিয়ে আবৃত করা যায়, ওই সকল ভগ্নাংশগুলোকে এই রকম সাধারণ ভগ্নাংশে পরিণত করা যাবে। আর যে সকল ভগ্নাংশকে, দশমিক ভগ্নাংশকে আবৃত করা যাবে না, ওই সকল ভগ্নাংশকে কখনোই এইরকম সাধারণ ভগ্নাংশে পরিণত করা যাবে না, এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা ভগ্নাংশ সম্পর্কে মোটামুটি বুঝে গেলাম। এবার চলো আমরা মূলদ এবং অমূলদ সংখ্যায় চলে যাই।
মূলদ এবং অমূলদ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মূলদ এবং অমূলদ, যদি কোনো সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইজ ইকুয়াল টু 0। দেখো, যদি কোনো সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা, খুব গুরুত্বপূর্ণ, পি ও কিউ উভয়ই কী সংখ্যা? পূর্ণ সংখ্যা, এবং কিউ নট ইজ ইকুয়াল টু 0। কিউটা কখনোই 0 আসতে পারবে না, কেননা যদি কোনো ভগ্নাংশের হরে 0 আসে, মনে করো 5/0, এটা কিন্তু কি অসংজ্ঞায়িত, এটার কোনো ভ্যালু আমাদের জানা নাই। এজন্য কোনো ভগ্নাংশের হরে কখনোই কি আসতে পারবে না? 0 আসতে পারবে না। যদি 0 আসে তাহলে ওইটা অবশ্যই আনডিটারমাইন্ড, এটা কিন্তু অসংজ্ঞায়িত। তাহলে কিউ কখনোই 0 হইতে পারবে না। এইখানে আছে আমাদের, দেখো, যেখানে পিউ কিউ পূর্ণ সংখ্যা। এবার আমরা জানি, আমরা কিছুক্ষণ আগে আমরা পড়ে আসছিলাম যে পূর্ণ সংখ্যা কোনগুলা? শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যা। তোমাদের কিন্তু বিষয়টা আবারও ভালো করে খেয়াল করতে হবে। শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যা। মানে শূন্য সহ, পূর্ণ সংখ্যার সংখ্যায় কী আছে? শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যা। এই জন্য শূন্য থাকার কারণে এই পূর্ণ সংখ্যার ভিতরে এখানে বলছে, দেখো, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা, তার মানে এতটুকুই যদি আমাদের শর্ত থাকতো তাহলে কিন্তু শূন্য সহ হয়ে যাইতো, যেহেতু পি ও কিউ পূর্ণ সংখ্যা। কিন্তু ওই শূন্যটা কিন্তু আমাদের নেওয়া যাবে না, এবং কিউ নট ইজ ইকুয়াল টু 0, এই কিউটা, এই নিচের কিউ কিন্তু 0 সমান হইতে পারবে না। তবে পি এর ক্ষেত্রে এই কন্ডিশন প্রযোজ্য নয়, পি শূন্য হইলেও কোনো সমস্যা নাই। এবার দেখো, আমরা কতগুলো সংখ্যা তাহলে আবার এই শর্ত অনুযায়ী দেখি কোন সংখ্যাগুলা মূলদ হবে, কোন সংখ্যাগুলা মূলদ হবে না। মনে করো আমি 5 লিখলাম, এবার এই সংখ্যাটা মূলদ হবে কিনা? তাইলে দেখো, এটা কি পি বাই কিউ আকারে আমরা প্রকাশ করতে পারি কিনা? 5-এর নিচে কিন্তু মনে মনে কত আছে? 1 আছে। তাহলে এটা কি হয়ে গেল? পি বাই কিউ আকার হয়ে গেল, এবং কিউ কিন্তু নিচের হর কিন্তু এটা কি হয় নাই? 0 হয় নাই। তাহলে এটা অবশ্যই, এটা কি সংখ্যা হবে? মূলদ সংখ্যা হবে। তাহলে 5/2 আমরা মূলদ সংখ্যা পাইলাম। এবার তাহলে এটা দেখো তো, 2/5, এটা কি হবে? 2/5, এটাকেও কিন্তু পি বাই কিউ আকারে, এটা যদি পি হয়, এটা কিউ, তাহলে এটাও কি সংখ্যা হবে? মূলদ সংখ্যা হবে। এবার যদি এটা আমরা এরকম করে দেই, -2/5, এটা মূলদ হবে না অমূলদ হবে বলো তো দেখি? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের সংখ্যায় কী আছে। দেখো, পি বাই কিউ আকারের সংখ্যাই হবে মূলদ সংখ্যা, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইজ ইকুয়াল টু 0। দেখো, কিউ কি 0 সমান হয়েছে? না, হয় নাই। পি ও কিউ পূর্ণ সংখ্যা, এই -2টা কি পূর্ণ সংখ্যা? অবশ্যই শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাই হচ্ছে, অখণ্ড সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এটা কিন্তু অখণ্ড সংখ্যা, এটা কিন্তু দশমিক সংখ্যা নয়। তাহলে এটা পূর্ণ সংখ্যা। তাহলে যেহেতু এটা পূর্ণ সংখ্যা এবং এটাও পূর্ণ সংখ্যা, তাহলে অবশ্যই এটা কী সংখ্যা? মূলদ সংখ্যা। পি ও কিউ, এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ। পি ও কিউ আকারের, পি বাই কিউ আকারের, এবং এটাও পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা। তাহলে এটা অবশ্যই কী সংখ্যা হয়েছে? মূলদ সংখ্যা হয়েছে। আশা করি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারতেছো। এবার যদি মনে করো -5 -7, এটা যদি দেওয়া হয়, এটা মূলদ হবে না অমূলদ হবে? এখন তুমি মাইনাসে মাইনাসে বাদ দিতে পারো বা বাদ ছাড়ো, তুমি বলতে পারো, তুমি দেখো এটা পূর্ণ সংখ্যার ভিতরে আছে কি না? -5 পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা, যে মাইনাস শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যা। মাইনাসের পূর্ণ সংখ্যাগুলো আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো আছে, ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলোও কিন্তু পূর্ণ সংখ্যার ভিতরে আছে। তাহলে এটা ঋণাত্মক, এটা ঋণাত্মক, তাতে কোনো সমস্যা নাই। এটাও পূর্ণ সংখ্যা, এইটাও পূর্ণ সংখ্যা, তাহলে অবশ্যই এটাও আমাদের মূলদ সংখ্যা। আশা করি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারতেছো। এরপর আমরা চলে যাই, দেখি আমরা আরও কিছু পারি কিনা। এখন তোমাকে যদি এরকম একটা সংখ্যা দেওয়া হয় যে 1.5 অথবা 2.7, এখন তুমি কিন্তু এরকম বলতে পারবা না যে এটার নিচে তো মনে মনে 1 আছে, তাহলে এটা পি বাই কিউ আকারে এটা মূলদ সংখ্যা। এইভাবে কিন্তু এটাকে তুমি প্রকাশ করতে পারবা না। যেমন 2 মূলদ সংখ্যা অথবা 5 মূলদ সংখ্যা। কিভাবে আমরা বুঝলাম? 5-এর নিচে মনে মনে কি আছে? 1 আছে, তাহলে এটা পি বাই কিউ আকার, তাহলে এটাকে আমরা মূলদ সংখ্যা বলতে পারি। একইভাবে যদি তুমি এইটার নিচে 1 চিন্তা করে যদি এটাকে মূলদ সংখ্যা বলো, তাহলে কিন্তু হবে না। কেন হবে না? দেখো, আমাদের এইখানে আমাদের সংজ্ঞার মধ্যে আছে
পি বাই কিউ, যেখানে পিইউ কিউ পূর্ণ সংখ্যা। এবার তুমি দেখো তো পূর্ণ সংখ্যা কি আছে, সকল শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যা, মানে ভগ্নাংশ নয়, দশমিক ভগ্নাংশও নয়, সাধারণ ভগ্নাংশও নয়, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যা, মানে ভগ্নাংশ নয়, এরকম সংখ্যাগুলোই হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। কিন্তু এটা কি পূর্ণ সংখ্যা? দেখো এটা ভগ্নাংশ, এটা কিন্তু পূর্ণ সংখ্যা না। তাহলে এটাকে তুমি পি ধরতে পারবা না, এইটাকে পি ধরে আর এই ওয়ানকে কিউ ধরে এটাকে তুমি পি বাই কিউ আকার কিন্তু নিতে পারবা না, কেননা এটা পূর্ণ সংখ্যা নয়। এই ধরনের ভগ্নাংশকে তুমি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় কি না দেখার জন্য এখান থেকে ভগ্নাংশ তুলে ফেলতে হবে, এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। একের দশমিকের জন্য আমরা 1, আর দশমিকের পরে যত ডিজিট থাকে তত শূন্য। এবার আমরা এবার এটাকে এইটা হবে পি, এইটা হবে কিউ, এইটা একটা পূর্ণ সংখ্যা, এইটা একটা পূর্ণ সংখ্যা। এবার এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা গেছে, এই জন্য কিন্তু এটা কি হবে, মূলদ সংখ্যা হবে। তুমি কিন্তু কোনো সংখ্যাকে এরকম দশমিক আছে এরকম কোনো সংখ্যাকে পি কল্পনা করতে পারবা না। তোমাদেরকে যদি এখন একটা এইটা দেওয়া হয়, এবার বলো তো দেখি এইটা মূলদ হবে না অমূলদ হবে? তুমি অবশ্যই সংজ্ঞার সাথে মিলিয়ে নিবে, এটা মূলদ না অমূলদ অবশ্যই তুমি বলতে পারবে। দেখো এটা পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা, আমাদের কিন্তু কিউ নট ইজ ইকুয়াল টু 0, এটা কিন্তু আমাদের লবটা কিন্তু হচ্ছে আমাদের পি। তাহলে পি কিন্তু আমাদের এখানে কন্ডিশনে নাই যে পি নট ইজ ইকুয়াল টু 0, এই ধরনের কোনো কন্ডিশন নাই। আমাদের হরে যাতে কখনোই শূন্য না আসে। তাহলে এটা আমাদের পি, এটা আমাদের কিউ, এবং এইটা পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা। তাহলে যেহেতু দুইটা পূর্ণ সংখ্যার অনুপাতে এই দুইটাকে প্রকাশ করা গেছে, তাহলে অবশ্যই এটা কি, এটা মূলদ সংখ্যা। তাহলে এখন আমরা তো দেখি যদি এটাকে এরকমভাবে দেওয়া হয়, এটা কি সংখ্যা হবে, মূলদ হবে না অমূলদ হবে না কি হবে? অবশ্যই ধরতে পারছো এটা হচ্ছে আনডিটারমাইন্ড বা অসংজ্ঞায়িত। যেহেতু হরে 0 আছে, হরে 0 থাকা মানে কিউ ইজ ইকুয়াল টু 0 হয়ে যাওয়া, কিউর মান কিন্তু কখনোই 0 আসতে পারবে না। এই জন্য এটা মূলদ নয় অমূলদ নয়, এটা হচ্ছে একটা আনডিটারমাইন্ড বা অসংজ্ঞায়িত। এবার যদি তোমাকে এরকম একটা সংখ্যা দেওয়া হয় 2.7945732885, এবার বলো তো দেখি এটা মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? দেখো বিশাল বড় একটা সংখ্যা, এটা মূলদ হবে না অমূলদ হবে? অবশ্যই তোমরা অনেকে বলবা এটা মূলদ, আবার অনেকের কাছে মনে হইতে পারে এটা অমূলদ। কিন্তু আমরা এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি কি না আমরা দেখি। দেখো এইটাকেও কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। দশমিকের জন্য যদি আমরা একটা 1 নেই, কয়টা ডিজিট আছে এখানে? 1 2 3 4 5 6 7 8 9, তাহলে আমরা 1 2 3 4 5 6 7 8 9। এবার 27945732885, দেখো এইটাকে কিন্তু আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি। তার মানে এইটাও কিন্তু মূলদ সংখ্যা। দশমিকের পরে অনেকগুলা গড় থাকলেও কিন্তু সেটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, তার মানে এটা মূলদ সংখ্যা। এবার আমরা চলে যাব, দেখো তো এইটা, এবার বলো দেখি এই সংখ্যাটা মূলদ হবে না অমূলদ হবে? এই বর্গমূল জাতীয় যে সকল সংখ্যা পাওয়া যায় সেইটাকে তুমি মূলদ অমূলদ নির্ণয়ের জন্য পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো সংখ্যার বর্গমূলকেই সাধারণ ভগ্নাংশে পরিণত করা যাবে না, পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। দেখো আমি আরেকটা সংখ্যা নেই, √25, দেখো এই সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ, এই সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ নয়। যেহেতু এই সংখ্যাটা পূর্ণবর্গ, এই সংখ্যাটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। আর যেহেতু এই সংখ্যাটা পূর্ণবর্গ নয়, এই সংখ্যাটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। এখন পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ মানে কি? তোমার কাছে আবার মনে হইতে পারে যে পূর্ণবর্গ জিনিসটা কি। দেখো পূর্ণবর্গ হচ্ছে বর্গমূল সহ যেই সংখ্যাটা থাকবে, এই সংখ্যাটা যদি একই জাতীয় দুইটা সংখ্যার গুণফল রূপে প্রকাশ করা যায় তাহলে এই সংখ্যাটাকে পূর্ণবর্গ বলা হয়। যেমন দেখো 25কে আমরা একই জাতীয় দুইটা সংখ্যার গুণফল রূপে প্রকাশ করতে পারি, 5 5 25। কিন্তু 7, দেখো তুমি 7কে কিন্তু একই জাতীয় দুইটা সংখ্যার গুণফল রূপে প্রকাশ করতে পারবে না। যেমন দেখো 9, আবার যেমন দেখো 8। এবার দেখো 9কে আমরা একই জাতীয় দুইটি সংখ্যার গুণফল রূপে প্রকাশ করতে পারি কিন্তু আমরা দেখো 3 গুণ 3, 3 3 9, তার মানে এটা পূর্ণবর্গ সংখ্যা। 8কে কিন্তু আমরা একই জাতীয় দুইটি সংখ্যার গুণফল রূপে প্রকাশ করতে পারি না, আমরা বড় জোর 2 × 4 4 দ্বিগুণে 8 লিখতে পারি, কিন্তু এটা একই জাতীয় দুইটি সংখ্যার গুণফল নয়।
যদি একই জাতীয় দুইটি সংখ্যার গুণফল রূপে বর্গমূলের ভিতরটাকে প্রকাশ করা যায়, মানে যদি এইটা পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে এই সংখ্যাটাকে p/q আকারে প্রকাশ করা যাবে, আর যে সকল সংখ্যা পূর্ণবর্গ নয় সে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে না। তাহলে পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো সংখ্যার বর্গমূলই হচ্ছে, যেহেতু তাদেরকে p/q আকারে প্রকাশ করা যাবে না, মানে হচ্ছে এইটার বর্গমূল তুমি ক্যালকুলেটরে যদি দেখো √7 বর্গমূল যে সংখ্যা আসবে এটা অনেক ডিজিট আসবে। তুমি ক্যালকুলেটরে যতগুলো ডিজিট দেখবা এরও চেয়ে আরও অনেক ডিজিট, যেহেতু ক্যালকুলেটরে তোমার লাস্ট সীমা পর্যন্ত আসবে, এর পিছনে আরও অনেক ডিজিট রয়ে গেছে। এটাকে আমরা সসীম করতে পারবো না, এটা অসীম সংখ্যক ডিজিট আসবে, এই জন্য এটাকে p/q আকারে প্রকাশ করা যাবে না। তার মানে এটা হচ্ছে অমূলদ সংখ্যা। আর এটাকে তো আমরা সহজেই p/q আকারে প্রকাশ করতে পারি, যেমন √25, এটাকে আমরা কত লিখতে পারি 5। আবার 5 মানে কত, 5-এর নিচে মনে মনে 1 আছে, তার মানে এটা p আর এটা q, তাহলে এটা p/q আকারে প্রকাশ করা গেছে, তার মানে এটা কি মূলদ সংখ্যা। যেমন √9, তাহলে এটা যেহেতু পূর্ণবর্গ সংখ্যা তাহলে এর বর্গমূল হচ্ছে কত 3। 3কে দুইটি সংখ্যার p/q আকারে প্রকাশ করা যায়, তার মানে এটা হচ্ছে মূলদ সংখ্যা। এই জন্য তুমি সূত্রটা সবসময় মনে রাখবা, যে সকল সংখ্যা পূর্ণবর্গ নয় তাদের বর্গমূল অমূলদ সংখ্যা। যে সকল সংখ্যা পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। আমি আবার বলছি শুনো, পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো সংখ্যার বর্গমূল হবে অমূলদ সংখ্যা। যেহেতু 7 পূর্ণবর্গ নয় এজন্য তার বর্গমূল কি অমূলদ সংখ্যা। বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে তোমাদের। এবার তোমাদের টেস্ট 0, বলো তো দেখি এটা মূলদ হবে না অমূলদ হবে? অবশ্যই তোমরা বুঝতে পারছো। এই যে দেখো 0কে দেখি আমরা p/q আকারে প্রকাশ করা যায় কি না? 0, এটার নিচে কিন্তু মনে মনে কি আছে 1 আছে। তাহলে আমাদের হর যেহেতু 0 নাই সেহেতু আর কোনো সন্দেহ নাই, এটা যদি আমাদের p হয় আর এটা যদি আমাদের কি হয় তাহলে p/q, তাহলে এটা কি হয়? অবশ্যই এটা কি হচ্ছে মূলদ সংখ্যা হচ্ছে। এবার তোমাদেরকে যদি এরকম একটা সংখ্যা দেওয়া হয় 1.33 অথবা 1.543, এরকম সংখ্যা দেওয়া হইল 1.333333, 5.4394659। দেখো এই সংখ্যাগুলো মূলদ না অমূলদ আমরা একটু চিনে নেই। দেখো 1.33, এই 3-র উপরে কিন্তু এটা যেহেতু অনেকগুলো 3 আছে, এটা 3 দেওয়ার, এইখানে আরেকটা 3 দেওয়ার কোনো দরকার নেই, এটাকে আমরা এটার উপরে পৌনঃপুনিক দিতে পারি। তার মানে 1.3, এইখানে কিন্তু অসংখ্য 3 আছে, কিন্তু শুধু 3 ডিজিটই আছে, 3 এবং এটাকে আমরা পৌনঃপুনিক দিয়ে কি করতে পারছি? আবৃত্ত করতে পারছি। তার মানে আমরা কিন্তু দেখেছি যে সকল দশমিক ভগ্নাংশকে আবৃত্ত করা যায় তারা কিন্তু অবশ্যই একটা সাধারণ, ওই সকল ভগ্নাংশকে অবশ্যই সাধারণ ভগ্নাংশে পরিণত করা যাবে। এই ভগ্নাংশটাকে যেহেতু পৌনঃপুনিক দিয়ে আবৃত করা যায়, এই ভগ্নাংশটাকে কিন্তু অবশ্যই সাধারণ ভগ্নাংশে পরিণত করা যাবে। তোমার কিন্তু এটা অবশ্যই মনে রাখতে হবে। যেমন দেখো এই যে এখানে একটা দশমিক ভগ্নাংশ আছে 43946, ডিজিটগুলো সব ভিন্ন ভিন্ন এবং এদিকে অসংখ্য ডিজিট আছে এবং এটাকে পৌনঃপুনিক দিয়ে আবৃত্ত করা যায় না। তার মানে এটাকে কখনোই সাধারণ ভগ্নাংশে পরিণত করা যাবে না। যে সকল ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে পরিণত করা যায়, মানে p/q আকারে পরিণত করা যায়, ওই সকল ভগ্নাংশগুলো কিন্তু মূলদ সংখ্যা। যেহেতু এটাকে p/q আকারে মানে সাধারণ ভগ্নাংশে p/q আকারে প্রকাশ করা যাবে এবং যে সকল দশমিক ভগ্নাংশ পৌনঃপুনিক থাকে ওইগুলোকে অবশ্যই সাধারণ ভগ্নাংশে পরিণত করা যাবে। তবে কিভাবে সাধারণ ভগ্নাংশে পরিণত করা যায় ওই প্রসেস আমরা পরবর্তী পর্বে দেখব, আমরা ওইগুলা পরে শিখব। কিন্তু এটা তোমরা এখন জেনে রাখো, যে সকল সংখ্যা পৌনঃপুনিক আছে যে সকল সংখ্যার মধ্যে, ওই সংখ্যাগুলোকে অবশ্যই সাধারণ ভগ্নাংশে পরিণত করা যায়। আমরা কিন্তু একটু উদাহরণ একটু আগে দেখছিলাম, একটা সাধারণ ভগ্নাংশকে আমরা পৌনঃপুনিক ভগ্নাংশে পরিণত করছিলাম। ঠিক এটার উল্টাভাবেই আবার আমরা পৌনঃপুনিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে পরিণত করতে পারবো। কিন্তু যে সকল ভগ্নাংশ পৌনঃপুনিক ছাড়া মানে আবৃত করা যায় না যে সকল ভগ্নাংশ, সেইগুলোকে কখনোই সাধারণ ভগ্নাংশে পরিণত করা যাবে না। তার মানে p/q আকারে কখনোই প্রকাশ করা যাবে না। তাহলে এই সংখ্যাগুলা কখনোই কি নয়? মূলদ সংখ্যা নয়, এগুলা অমূলদ সংখ্যা। আর এইটা কি হবে? মূলদ সংখ্যা। তাহলে এইটা কি দেখো, এইটাও কিন্তু পৌনঃপুনিক
আবৃত, এটাও কিন্তু আবৃত দশমিক ভগ্নাংশ, পৌনঃপুনিক আছে, তার মানে এইটাকেও পি বাই কিউ আকারে সাধারণ ভগ্নাংশে পরিণত করা যাবে, মানে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। দ্যাটস ওয়াই এইটাও কি হবে, মূলদ সংখ্যা হবে। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। যদি দশমিক না থাকে সকল সংখ্যাই কিন্তু তুমি কিন্তু বলতে পারো কি হবে, মূলদ সংখ্যা হবে, সেটা প্লাসের হোক মাইনাসের হোক। মূলদ সংখ্যা প্লাসেরও হইতে পারে মাইনাসেরও হইতে পারে, এটা নিয়ে কোনো কনফিউজ নাই। এবার যদি দশমিক ছাড়া থাকে সেটা অবশ্যই মূলদ সংখ্যা। এবার দশমিক থাকলে তোমার দেখতে হবে এটা কি আবৃত করা যায় কি না। যদি আবৃত করা যায় তাহলে সেটা অবশ্যই মূলদ সংখ্যা, আর যদি আবৃত করা না যায় তাহলে সেটা অমূলদ সংখ্যা। তাহলে যে সকল সংখ্যাকে আবৃত করা যাবে না সেই সকল সংখ্যার পিছনে, সেই সকল দশমিক ভগ্নাংশের পিছনে অবশ্যই এরকম ডট 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 থাকবে। তুমি যদি এরকম সংখ্যার পিছনে ডট 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 থাকো, চোখ বুঝে সেইটা হবে অমূলদ সংখ্যা। আর যদি এরকম ভিন্ন ভিন্ন ডিজিট থাকে কিন্তু এরকম ডট না থাকে, তাহলে কিন্তু সেইটা অবশ্যই কি সংখ্যা হবে, মূলদ সংখ্যা হবে। এটাকে কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। দশমিকের জন্য হরে আমরা 1 দিব, যতটা ডিজিট আছে ততটা শূন্য, সেটা 100 হোক তাতে কোনো সমস্যা নাই, কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে অমূলদ সংখ্যা সাধারণত দুই রূপে থাকে, একটা হচ্ছে এরকম বর্গমূল সহকারে থাকে, আরেকটা হচ্ছে এরকম দশমিক ভগ্নাংশে থাকে, এবং সেইটা কি অনাবৃত অবস্থায় থাকে। সাধারণত এই দুই রকমে থাকে, আমি কিন্তু বলতেছি সাধারণত এই দুই রকমে থাকে। এরপরেও এক্সেপশনাল কিছু বিষয় আছে, যেমন পাই একটি অমূলদ সংখ্যা, এগুলো তোমরা মুখস্থ রাখতে হবে। পাইকে যদি তুমি ক্যালকুলেটরে দশমিক ভগ্নাংশে ট্রান্সফার করো তাহলে দেখবা অনেক ডিজিট আসছে, তোমার ক্যালকুলেটরে যত ডিজিট জায়গা হয় তত ডিজিট আসছে, এরপরেও কিন্তু আরও অনেক ডিজিট রয়ে গেছে। তাহলে পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা। সাধারণত আমাদের পরীক্ষার মধ্যে বা আমাদের সাধারণত এইরকম বর্গমূল সহকারে এবং এইরকম ভগ্নাংশগুলাই সাধারণত কি হয়, অমূলদ সংখ্যা হয়। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যত ভগ্নাংশ আছে সেইগুলা কি হবে, মূলদ সংখ্যা হবে। মূলদ সংখ্যাগুলোকে কিন্তু যে কোনো দুইটি সহমৌলিক সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করা যাবে। যে কোনো মূলদ সংখ্যাকে দুইটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায়। যেমন দেখো, মূলদ সংখ্যা লিখলাম আমরা 2, এটা কিন্তু 2, এটাকে কিন্তু দুইটা সহমৌলিক সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায়। তার মানে নিচে মনে মনে 1 আছে। দেখো 2 এবং 1-এর মধ্যে 1 ব্যতীত আর অন্য কোনো গুণনীয়ক বা উৎপাদক নেই, তার মানে এটা হচ্ছে সহমৌলিক সংখ্যা। যে কোনো, যেমন মনে করো তুমি 4/2 নেও, তার মানে এটা কি লেখা যায়, 2 মানে 2/1, দুইটা সহমৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করা যাবে। অথবা 2/4 নাও, তাহলে 2 দ্বিগুণে 4, তার মানে হচ্ছে 1/2, দেখো দুইটা সহমৌলিক সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যাবে। অথবা 5/10, তাইলে দেখো 5 দ্বিগুণে 10, তাহলে 1/2, দুইটা সহমৌলিক সংখ্যা। এই সহমৌলিক সংখ্যা কাকে বলে, এই দুইটি সংখ্যার মধ্যে এক ব্যতীত আর অন্য কোনো গুণনীয়ক নাই, এই দুইটা সংখ্যাই হচ্ছে সহমৌলিক সংখ্যা। যেমন তুমি যদি আমরা কি নিতে পারি, মনে করো 3/12, তাহলে এটা কি আসে দেখো, 3 4 12, মানে হচ্ছে 1/4। দেখো 1 এবং 4-এর মধ্যে 1 ব্যতীত আর কোনো গুণনীয়ক না। আবার আমরা এরকম লিখতে পারি 4/6, এটা মানে কত, 2 দ্বিগুণে 4, 3 দুগুণে 6, তাহলে 2/3। এটাও কিন্তু দুইটা, এই 2 এবং 3 কিন্তু সহমৌলিক সংখ্যা, 1 ব্যতীত তাদের আর অন্য কোনো গুণনীয়ক নেই। এখন তুমি বলতে পারো যে আমি এরকম অনেক সংখ্যায় নিলাম যেটা কাটাকাটি করা যায় এবং সহমৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করা যায়। আবার এমনও যদি হয় যে কাটাকাটি করা যায় না, যে সকল সংখ্যা কাটাকাটি করা যায় না ওই সকল ভগ্নাংশগুলো তারা নিজেরাই সহমৌলিক হয়ে থাকবে। যেমন দেখো 5/6, এটাকে কাটাকাটি করা যায় না, এটা কিন্তু মূলদ সংখ্যা, p/q আকারের সংখ্যা এবং দুইটা পূর্ণ সংখ্যা কিন্তু, তাহলে এটা কিন্তু মূলদ সংখ্যা। তাহলে এই মূলদ সংখ্যাকে দুইটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় কিনা, দেখো এদের মধ্যে কিন্তু কোনো কি নাই, এক ব্যতীত কোনো সাধারণ গুণনীয়ক নেই, তাহলে এরা অবশ্যই সহমৌলিক অবস্থায়ই আছে। হয় সহমৌলিক অবস্থায় তারা থাকবে, আর না হয় তাদেরকে কাটাকাটি করে লাস্ট পর্যন্ত কিন্তু আমরা দুইটা সহমৌলিক সংখ্যার অনুপাত হিসেবেই পাবো, অথবা তারা নিজেরাই সহমৌলিক সংখ্যা অবস্থায় থাকবে। আশা করি তোমরা এতটুকু খুব ভালোভাবে বুঝতে পারছো। তাহলে চলো বাস্তব সংখ্যাকে আমরা উইংস আকারে প্রকাশ করি। এই হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যাকে প্রথমে 2 ভাগে ভাগ করা যাবে। হয় সেইটা কি হবে আমরা দেখেছি, হয় সেইটা মূলদ হবে, আর না হয় সেইটা কি হবে, হয় সেইটা মূলদ হবে, আর না হয় সেইটা কি হবে,
অমূলদ হবে। গুড। এবার দেখো মূলদের মধ্যে আমরা দেখেছি কিছু আছে ভগ্নাংশ ছাড়া, যেমন 2 এটা কিন্তু মূলদ, আবার 5/2 এটাও কিন্তু মূলদ। ভগ্নাংশ ছাড়া হইতে পারে মূলদ, আবার ভগ্নাংশ হইতে পারে, সাধারণ ভগ্নাংশ হইতে পারে মূলদ, আবার 1.5 দশমিক ভগ্নাংশ হইতে পারে মূলদ, আবার কি হইতে পারে, আবার দেখো আবার পৌনঃপুনিক আবৃত দশমিক ভগ্নাংশ হইতে পারে মূলদ। তাহলে মূলদকে আমরা কিভাবে ভাগ করতে পারি দেখো, তাহলে আমরা কিভাবে ভাগ করতে পারি, পূর্ণ সংখ্যা ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা ভগ্নাংশ। দেখো এইটাও ভগ্নাংশ, এইটাও ভগ্নাংশ, এইটাও ভগ্নাংশ। ভগ্নাংশ কিন্তু এই 3 ধরনেরই হয়। এটা প্রকৃত হইতে পারে, অপকৃত হইতে পারে, মানে প্রকৃত অপকৃত যা আছে এগুলো তো সব সাধারণ ভগ্নাংশ মানে ভগ্নাংশ। তাহলে দেখো এটা কিন্তু পূর্ণ সংখ্যা হইতে পারে, আবার এই ভগ্নাংশ আকারেরও হইতে পারে। তাহলে মূলদ সংখ্যাকে আমরা আবার 2 ভাগে ভাগ করতে পারি। পূর্ণ সংখ্যা আর কি ভগ্নাংশ। মূলদ সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ। এবার দেখো পূর্ণ সংখ্যা তো আমরা জানি সকল ঋণাত্মক, শূন্য সহ সকল ঋণাত্মক এবং ধনাত্মক অখণ্ড সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যা। আমরা আলোচনা করেছি শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যা। তাইলে আমরা কি দেখলাম, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক। তাহলে আমরা ধনাত্মক, এটা হচ্ছে শূন্য সহ, তাহলে শূন্যর জন্য এটা স্বতন্ত্র। আর কি হবে আমাদের ঋণাত্মক, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাই হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। আর ভগ্নাংশের মধ্যে আমরা কি লিখতে পারি, আমরা দেখছি ভগ্নাংশ কয় ধরনের হয়, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, আরেকটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। করতে পারি 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সাধারণ, আরেকটা হচ্ছে কি দশমিক ভগ্নাংশ। একটা হচ্ছে সসীম, আরেকটা হচ্ছে অসীম কিন্তু আবৃত। এখন তুমি প্রশ্ন করতে পারো যে অসীম অনাবৃত তো আছে, শুধু আবৃত আর কোনো উইংস দিলাম না, যে আমরা লিখলাম দশমিক সসীম, আরেকটা হচ্ছে অসীম আবৃত। এখন অসীম অনাবৃত তো আছে, যেমন 1.565 এটা কিন্তু অসীম, কিন্তু এটা কি আবৃত। আবার এটার মধ্যে তো এরকম 7, 9, 8 এরকম অনাবৃত হইতে পারে। কিন্তু আমরা কিন্তু দেখো এখানে এটাকে মূলদকে ভাগ করতেছি, এটা কিন্তু মূলদ নয়, এটা কি হবে, এটা হবে অমূলদ। তাইলে আমরা অমূলদ দ্বারা এখানে শুধু আমরা লিখবো এটা যে অসীম অনাবৃত দশমিক। এটা কিন্তু দশমিকটা উল্লেখ করতে হবে, অসীম অনাবৃত দশমিক। তাহলে এটা চলে যাবে এখানে। এবার দেখো আমাদের ধনাত্মক সংখ্যা, শূন্য, ঋণাত্মক। এবার আমরা ধনাত্মক সংখ্যাগুলোকে আবার আমরা কি ভাগ করতে পারি, ধনাত্মক সংখ্যাগুলোকে আমরা মৌলিক এবং যৌগিক ভাগ করতে পারি। তাহলে এটাকে কিন্তু আমরা কি করতে পারি, মৌলিক, আর এটা হচ্ছে যৌগিক। এখন মৌলিক সংখ্যা গেল কোনগুলা, 1, 3, 5, 7, 9 যে সংখ্যার 1 এবং ওই সংখ্যা ব্যতীত আর কোনো উৎপাদক বা গুণনীয়ক নাই, সেই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক। আর যাদের গুণনীয়ক আছে তারা হচ্ছে যৌগিক। কিন্তু 1 কিন্তু এমন একটি সংখ্যা যেটা মৌলিকও নয় যৌগিকও নয়। তাহলে 1কে আমাদের এখানে একটা স্বতন্ত্রভাবে দিয়ে দিতে হবে। 1 সংখ্যাটি মৌলিকও নয় যৌগিকও নয়, তাহলে 1 হচ্ছে আমাদের একটা স্বতন্ত্র সংখ্যা।